সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? দিনাজপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা। এই করোনাকালীন সময় কাটানোটা খুব দুর্বিষয় হয়ে উঠছে নিশ্চয়ই। মনে হচ্ছে রাতটা এত গভীর কেন, বাট রাত যত গভীর হবে সকাল তত তাড়াতাড়ি আসবে। খুব শীঘ্রই আমরা এই দুঃসহ বন্দি দশা থেকে ফিরে আসব আমাদের সেই পরিচিত জগতে, সেই ক্লাসরুমে, সেই আড্ডাতে, সেই হৈ হুল্লোড়ে, সেই চেনা প্রান্তরে, দিনাজপুর সরকারি কলেজ প্রাঙ্গণে। এখন যতদিন পর্যন্ত আমরা না ফিরছি ততদিন পর্যন্ত আমরা অনলাইনে ক্লাস নেব, এবং আমি আজকে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য এসে হাজির হয়েছি বিশ্বজিৎ দাস, সহকারী অধ্যাপক, এবং তোমাদেরকে আমি আজকে পড়াবো নন মেজর ফিজিক্সের নন মেজরের মহাকর্ষ চ্যাপ্টার থেকে। মহাকর্ষ চ্যাপ্টার আমরা যখন শুরু করি তখন প্রথমে আমরা জেনে নিই যে মহাকর্ষ পড়াটা আমাদের কাছে, মহাকর্ষ বিষয়ে যখন আমরা পড়ি তখন আমাদেরকে প্রথমে বলে নিই যে আমরা পদার্থবিজ্ঞান যখন পড়ি তখন দরজা জানলা থেকে, রাস্তাঘাট থেকে শুরু করে যা কিছু আছে সবই আমাদের চারপাশের দৃশ্যমান আছে, এবং এগুলো আমরা হাত দিয়ে স্পর্শ অনেক কিছু করতে পারি। কিন্তু আমরা যখন মহাকাশ নিয়ে গবেষণা করি, মহাকাশ নিয়ে পড়াশোনা করি, তখন সম্পূর্ণটাই সেটা কিন্তু পর্যবেক্ষণ নির্ভর, অর্থাৎ বিজ্ঞানীরা দিনের পর দিন, বছরের পর বছর দেখেছেন, এবং সেটা থেকেই বিভিন্ন রকম সূত্র, তর্ক বিতর্ক করেছেন, লিখেছেন, যাচাই করেছেন, এবং আস্তে আস্তে এগুলোকে, এই গবেষণাটা আস্তে আস্তে এখন আমরা পড়াশোনায় নিয়ে আসতে পেরেছি। গ্রিক বিজ্ঞানীরাই মূলত প্রথমে মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণার তথ্য প্রকাশ করেন। প্রথম জ্যোতির্বিদ্যা সম্বন্ধে সবচেয়ে ভালো প্রথম বলছিলেন টলেমি, কিন্তু টলেমির কথাটা ছিল এরকম যে পৃথিবী মাঝখানে আছে, বাকি সব গ্রহ ট্রহ, সূর্য টূর্য সবাই পৃথিবী কেন্দ্র করেই ঘুরছে। পরবর্তীতে কোপার্নিকাস এটা প্রমাণ করেন। কোপার্নিকাস এটি বলেন যে না, সূর্য আছে কেন্দ্রে এবং চারপাশে গ্রহ নক্ষত্রগুলো সূর্যকে কেন্দ্র করেই ঘুরছে। বিখ্যাত বিজ্ঞানী টাইকো ব্রাহে তিনি পর্যবেক্ষণ করেছিলেন, এবং তিনি টেলিস্কোপ ছাড়াই পর্যবেক্ষণ করেছিলেন। খালি চোখে দেখে দেখে তিনি যে পর্যবেক্ষণগুলো লেখেন সেগুলোকেই পরে বিজ্ঞানী জোহান্স কেপলার সেগুলোকে সূত্রে রূপান্তর করেন, এবং সেই সূত্রে রূপান্তরিত সূত্রগুলোকেই আমরা বলি কেপলারের সূত্র, এবং এই কেপলারের সূত্রগুলো খুবই বিখ্যাত সূত্র, এবং এগুলো পদার্থবিজ্ঞানের মৌলিক বিষয়, অর্থাৎ জানতেই হবে। তাহলে আমরা আজকে পড়বো হচ্ছে গ্রহের গতি সম্পর্কিত কেপলারের সূত্র, ঠিক আছে? তাহলে গ্রহের গতি সম্পর্কিত কেপলারের সূত্র আজকে আমরা পড়াচ্ছি। গ্রহের গতি সম্পর্কিত কেপলারের সূত্র। কেপলারের তিনটা সূত্র আছে। প্রথম সূত্রকে আমরা বলি হচ্ছে কক্ষপথের সূত্র। এই সূত্রটা কি? কক্ষপথের সূত্র হচ্ছে প্রতিটি গ্রহই সূর্যকে ফোকাসে রেখে উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। প্রথম সূত্র, ঠিক আছে? প্রথম সূত্র হচ্ছে কক্ষপথের সূত্র, যেটাকে আমরা বলছি প্রতিটি গ্রহই সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। আমরা একটা ছবি আঁকাবো একটু পরে, আজকে এখানে একটা আঁকাই দিই ছবি, যদি কারো দেখতে অসুবিধা না হয়। আমরা একটা উপবৃত্ত আঁকালাম, এবং এটা তার দুটো উপকেন্দ্র। এই উপকেন্দ্রে থাকবে হচ্ছে সূর্য, আর চলমান থাকবে হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে গ্রহ। তাহলে গ্রহটা আমরা এতদিন জানতাম যে না, গ্রহ কিন্তু চলাচল করে হচ্ছে, গ্রহ চলে বৃত্তাকার পথে, কিন্তু আমরা দেখছি না, কেপলারের সূত্রে কথাটা নতুন করে আসছে। আচ্ছা, তাই বলে ভুল না এটা। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে প্রতিটা গ্রহই সূর্যকে ফোকাসে রেখে
উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। এখন এটা হলো প্রথম সূত্র। এটা প্রমাণ আছে, আমরা প্রমাণটা পরে দিচ্ছি। দ্বিতীয় সূত্র হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের সূত্র ক্ষেত্রফলের সূত্র হচ্ছে গ্রহ এবং সূর্যের মধ্যে সংযোগকারী সরল রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এটা হলো দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা হচ্ছে এরকম যে ধরা যাক একটা গ্রহ একটা সময়ে, একটা নির্দিষ্ট সময়ে এ থেকে বিতে এলো, এ থেকে বিতে এলো। একই সময়ে আর একটা গ্রহ সি থেকে ডিতে এলো। তাহলে এই এই অংশটার ক্ষেত্রফল আর এই অংশটার ক্ষেত্রফল হবে সমান। আবার বলছি আমরা, এই যে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে, উপবৃত্তাকার কক্ষপথে ঘোরার সময় এই গ্রহটা এ থেকে বি অবস্থানে আসলো। আসতে যে সংযোগকারী সরলরেখাটা যে ক্ষেত্রফল অতিক্রম করলো, এই অতিক্রান্ত ক্ষেত্রফল, এই গ্রহটা সি থেকে ডিতে আসলো, এর অতিক্রান্ত ক্ষেত্রফল হবে সমান। কোনটা? এই যে সংযোগকারী সরল রেখাটার সঙ্গে যে জায়গাটা আছে, এই ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল হবে সমান। এটাও আমরা গাণিতিকভাবে প্রমাণ করব। এটা হচ্ছে কেপলারের সূত্রের দ্বিতীয় সূত্র, সেটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। আচ্ছা, তাহলে তারপর 3 নম্বর যে সূত্রটা রয়েছে সেটা কি? সেটা হচ্ছে এরকম, আরেকবার ছবিটা আঁকাই। এটা হচ্ছে তোমার সূর্য আর এটা হলো গ্রহ। আচ্ছা, তৃতীয় নম্বর সূত্রটা হচ্ছে আবর্তন কালের সূত্র। আবর্তন কালের সূত্র। গ্রহ ও সূর্যের মধ্যে সংযোগকারী সূর্যের চারদিকে আবর্তন কালের বর্গ প্রতিটি গ্রহ ও সূর্যের মধ্যে গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। ঠিক আছে? সূর্যের চারদিকে আবর্তনকালের বর্গ প্রতিটি গ্রহ এবং সূর্যের মধ্যকার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। এটা আমরা একটু বুঝিয়ে দিচ্ছি ভালো করে। সেটা হচ্ছে যে এই যে সূর্য এবং গ্রহের মধ্যে দূরত্ব, সেটা তো আর সবসময় সমান না। এখানে কখনো বেশি আছে, কখনো কম আছে। এটা একটা গড় দূরত্ব। এই গড় দূরত্বের ঘনফলের মানে অর্থাৎ আবর্তনকালের যে বর্গটা ঘুরে আসতে যে সময় লাগবে, সেই আবর্তনকালের বর্গ হচ্ছে এই যে গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। আমরা দেখাচ্ছি সেটা চলছে কিরকম হবে। অর্থাৎ টি স্কোয়ার সমানুপাতিক আর কিউ। টি স্কোয়ার সমানুপাতিক আর কিউ। এখন প্রশ্ন হচ্ছে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউ বলে, অর্থাৎ যদি এমন হয় দুটো গ্রহের ক্ষেত্রে হয়, তাহলে টি1 স্কোয়ার ভাগ টি2 স্কোয়ার ইকুয়াল টু আর1 কিউব ভাগ আর2 কিউব। তার মানে কি, একটা গ্রহের যদি আবর্তনকাল
এবং আবর্তনকাল এবং সূর্যের সঙ্গে গড় দূরত্ব যদি জানা থাকে, তাহলে অন্য গ্রহের আবর্তনকাল দেখে আমরা গড় দূরত্বটা বের করতে পারবো। হ্যাঁ, অর্থাৎ একটা গ্রহের মানে পৃথিবী আর সূর্যের মধ্যেকার যদি পৃথিবীর আবর্তনকাল 365 দিন জানি, গড় দূরত্বটা জানি, তাহলে অন্য 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 গ্রহের সঙ্গে যদি গড় দূরত্বটা বের করতে পারি, অথবা যদি আবর্তনকালটা যে কোনো একটা জানা থাকে, তাহলে অন্যটা আমরা বের করতে পারবো। কাজে এই তিনটে সূত্রেরই কিন্তু ভালো একটা বিষয় আছে, ভালো একটা প্রয়োগ আছে। সেটা কি, যে আমরা তো দূর থেকে দেখে দেখি আমরা সূত্রটা দূর থেকে দেখে আমরা মহাকাশকে পর্যবেক্ষণ করেছি, কিন্তু এই তিনটে সূত্র আমাদেরকে একদম ধ্রুব সত্য দিয়েছে। সেটা হচ্ছে কি, প্রথম কথা হচ্ছে যে কোনো গ্রহের আবর্তনকাল এবং সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব জানা থাকলে অন্য যে কোনো গ্রহের আবর্তনকাল পর্যবেক্ষণ করে সূর্য থেকে দ্বিতীয় গ্রহের গড় দূরত্ব নির্ণয় করা যায়। এবং আরেকটা বিষয় কি, গ্রহের আবর্তনকাল তার ভরের উপর নির্ভর করে না। গ্রহের আবর্তনকাল তার ভরের উপর নির্ভর করে না, এবং সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব যত কম হবে আবর্তনকালও তত কম হবে। অর্থাৎ যদি এই দূরত্বটা কমে আসে, এই যে দূরত্বটা কমে, তাহলে তার আবর্তনকালও কমবে। আরেকটা বিষয় আছে, এখানে দুটো পয়েন্ট আছে না, এখানে দেখা যাচ্ছে যে যখন গ্রহটা উপকেন্দ্রের কাছে আসে তখন কিন্তু গ্রহটা খুব দ্রুত ঘোরে, অথচ যখন দূরে যায় তখন কিন্তু ধীরে ঘোরে। আবার বলছি, যখন গ্রহটা কিন্তু কাছে আসে, অর্থাৎ এখানে আসে, যদি এখানে আসে তখন তার আবর্তনকালটা খুব দ্রুত হয়, আবর্তনটা খুব দ্রুত হয়। কিন্তু দেখা যাচ্ছে দূরে যখন চলে যায় তখন খুব ধীরে যাচ্ছে, এভাবে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে এরকম কেন করে? এই ব্যাখ্যাটা কিন্তু এই ব্যাখ্যাটা কেপলার দিতে পারবে না, এই ব্যাখ্যাটা দিয়েছেন অন্য আরেকজন, এবং সেটা দিয়েছেন হচ্ছে বিজ্ঞানী নিউটন। বিজ্ঞানী নিউটন দিয়েছেন, এবং সেই কারণে আমরা আগে কেপলারের সূত্র পড়েছি, পরে নিউটনের সূত্র, এবং সেই নিউটনের সূত্রটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। তা আমরা নিউটনের মহাকর্ষ সূত্রটা আমরা এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে জানাবো। আজকে আমরা শুধুমাত্র পরীক্ষামূলকভাবে তোমাদেরকে জানাচ্ছি, আমরা এটার ভিউয়ার দেখবো। তোমরা যত ভিউয়ার বাড়াবে আমাদের কিন্তু ক্লাস নিতে তত আগ্রহ বাড়বে, অর্থাৎ তোমাকে ভিউয়ার বাড়াতে হবে। তাহলে আমরা তোমাদের জন্য এই ক্লাসটা দিলাম। তিনটে সূত্র রয়েছে কেপলারের তিনটে সূত্র। প্রথম সূত্র হচ্ছে তোমার কক্ষপথের সূত্র, প্রতিটি গ্রহই সূর্যকে ফোকাসে রেখে একটি নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। দ্বিতীয় নম্বর সূত্র, প্রতিটি গ্রহ এবং সূর্যের মধ্যকার সংযোগকারী সরলরেখা সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তৃতীয় নম্বরটা হচ্ছে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ সূর্য এবং গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। এই তিনটে আমরা সূত্র পড়লাম। তার মধ্যে একটা রহস্য থেকে গেল যে এই সূর্যের কাছাকাছি যখন গ্রহটা আসে তখন খুব দ্রুত যায়, এবং সূর্য থেকে যখন দূরে যায় তখন সে যেন ধীরে যায়। কেন ধীরে যায়, এটার ব্যাখ্যাটা কেপলারের সূত্রে নাই। এটার ব্যাখ্যা দিয়েছেন হচ্ছে বিজ্ঞানী নিউটন। তো নিউটনের সূত্রটা আমরা আগামী দিনের ক্লাসে আমরা নিব। তো সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা আমার ক্লাসে আরও জয়েন করবা। তোমরা যত জয়েন করবা, যত আসবা ক্লাসে, তত আমার কিন্তু ক্লাস নিতে আরও বেশি আগ্রহ থাকবে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকিও, সুস্থ থাকিও।